বকটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইট করে এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। ছবি তোলার জন্য সাহায্যের নামে স্কুল শিশুদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্র সরকারের তহবিলের অপব্যবহার, এটা আর্থিক অপরাধ। টুইটে নিশানা শুভেন্দু অধিকারী। বকটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইট করে এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি তোলার জন্য সাহায্যের নামে স্কুল শিশুদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্র সরকারের তহবিলের অপব্যবহার, এটা আর্থিক অপরাধ। টুইটে এভাবে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, এর আগে বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা যে অভিযোগ করেছিলেন ফেসবুক পোস্টে, এবার টুইটে শুভেন্দু অধিকারী একই অভিযোগ করলেন। তিনি বললেন বকটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। একজন রাজনৈতিক ব্যক্তি ক্রমশ নিজেকে কিভাবে হাসির খোরাকে পরিণত করতে পারে, পশ্চিমবাংলার লোডশেডিং এ যেটা মির্জাফর দলবদল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সব থেকে জ্বলন্ত নিদর্শন। আমি শুভেন্দু বাবুকে স্মরণ করিয়ে দিই যে মিড ডে মিলের যে পাওনা টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার কিন্তু সঠিক সময় দেয় না। 2022 সালের 5ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী মহোদয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে 1,968 কোটি টাকা বাংলার এখনো পাওনা আছে। আর আপনাকে এটাও মনে করিয়ে দিই যে এই টাকার কিন্তু 40% দেয় রাজ্য সরকার। আর একটা কথা মাথায় রাখা দরকার, সার্বিকভাবে মিড ডে মিলের জন্য যে বরাদ্দ, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বিজেপি সরকারের দৌলতে সেই টাকায় স্কুলের ছাত্রছাত্রীদের সেইভাবে খাওয়ানো সম্ভব নয়। সব রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী নেই যে নিজের উদ্যোগে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও সব ছাত্রছাত্রীদের মুরগির মাংস খাওয়াবেন। তাই লোডশেডিং এ যেটা দলবদলু শুভেন্দু অধিকারীকে বলবো, এই ধরনের মিথ্যাচার না করে অবিলম্বে কেন্দ্রকে বলুক বাংলার পাওনা টাকাটা দিয়ে দিক, এবং বলুক যে মিড ডে মিলের যে আর্থিক বরাদ্দ, সেই আর্থিক বরাদ্দটা যাতে অবিলম্বে বাড়ানো হয়। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারী এই অভিযোগও তুলছেন যে ছবি তোলার জন্য সাহায্যের নামে স্কুল শিশুদের খাদ্য এবং পুষ্টির জন্য কেন্দ্র সরকারের তহবিলের অপব্যবহার, এটা আর্থিক অপরাধ। আমি তো আবার বলবো, তিনি এমন একটা জায়গায় হাসির খোরাক নিজেকে করেছেন। এর আগে আমরা দেখেছি তিনি ডিসেম্বরের মধ্যে সরকার ফেলে দিয়েছেন, তিনি 12, 14, 21 ডিসেম্বরে অনেক কিছু করেছেন। বিজেপিতে গিয়েও তিনি আমি করে এমন একটা আমিত্ব তৈরি করছেন যে তার দলেই তিনি কোণঠাসা হয়ে গেছেন। কেন্দ্রের নেতৃত্বের কাছে তার দলের নেতারাই তার সম্বন্ধে অভিযোগ করেন। শুভেন্দুবাবু বেঁচে আছেন মিথ্যাচারের ওপরে এবং কেন্দ্রের কয়েকজন নেতার আশীর্বাদে এবং কোর্ট আদালতে এবং সেন্ট্রাল এজেন্সিকে হাতিয়ার করে। আর ছবি দিয়ে প্রচার করা সেটা বিজেপির কাছ থেকে শিখতে হবে। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। তবে এসব কিছুই জানি না আমরা, এমন প্রতিক্রিয়া দিয়েছেন বকটুই কাণ্ডে সাহায্যপ্রাপ্ত মিহিলাল শেখ। এটা আমরা কোন ফান্ড থেকে দিয়েছে আমরা তো ওসব বিষয়ে জানি না কিছু। আমাদেরকে রাজ্য সরকার সহানুভূতি দেখিয়ে যেটা দিয়েছেন, আমরা না চেকে কি ছিল, কোন কোম্পানির বা কোন খাদের টাকা, আমরা এসব কিছুই জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে এসে দিয়েছেন, আমাদের পরিবার যে লোক মারা গেছে তার পরিবার পিছু 5 লাখ টাকা করে দিয়েছেন। যেভাবে ঘরকে ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছিল, যে টাকাতে আমরা সমস্ত টাকা বাড়িতে সব খরচা হয়ে গেছে। পরের খবরে চোখ রাখবো। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের বাংলায় হাতে খড়ি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার রাতে দিল্লি যান রাজ্যপাল, কিন্তু যে জল্পনা সামনে এসেছিল যে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন, কিন্তু কারোর সঙ্গেই তার সাক্ষাৎ হয়নি। সিপিএম এর প্রশ্ন, গোটাটাই সেটিং এর চিত্রনাট্য নয় তো? জয় বাংলা, জয় হিন্দ। কেউ ভেবেছিলেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘটা করে বাংলায় হাতে খড়ি নেওয়া ভাষণের শেষে জয় বাংলা বলার পরই দিল্লিতে হয়তো বিজেপির বড় নেতারা ক্লাস নিতে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপালকে। অনেকের কথায় সেরকম ইঙ্গিত মিলতে শুরু করেছিল। নিশ্চিতভাবে কালকে উনি দিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে মিট করবেন, তারা উনাকে বলবেন, আমিও বলবো যে হাতে খড়ির কনসেপ্টটা হচ্ছে নিরক্ষররা হাতে খড়ি দেয়। কিন্তু দিল্লিতে শুক্রবার দিনভর প্রকাশ্যে অন্তত রাজ্যপালকে এরকম কোনো হেভিওয়েট বৈঠক করতে দেখা যায়নি। তিনি দিল্লির মন্দির মার্গে রায়সিনা বঙ্গীয় স্কুলে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় যোগ দেন, কথা বলেন পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে, সেলফি তোলেন, প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। জল্পনা জোরালো হলেও অমিত শাহ বা জগদীপ ধনখড়ের সঙ্গে তার এদিন কোনো সাক্ষাৎ হয়নি। তাই বঙ্গ রাজনৈতিক মহলে প্রশ্ন হচ্ছে, ধনখড়ের সঙ্গে তৃণমূলের চূড়ান্ত সংঘাতের পর এখন আবার আনন্দ বোসের এমন সুসম্পর্ক, যা দেখে আবার বঙ্গ বিজেপির নেতাদের ব্যাপক গোঁসা। সব মিলিয়ে নেপথ্যে আসল গল্পটা কি? উনি একটা
নাটকের অংশীদার হয়ে যাচ্ছেন। দিল্লি এই নাটকে খুশি হচ্ছে বলেই মনে হচ্ছে, সেই কারণে নানা রকম ফুসফাস শব্দ বেরোচ্ছে। সিপিএম বিধানসভায় শূন্য হয়ে গেছে, এটাও সেটিং। এই সেটিংটা কার সঙ্গে ওরা করেছিল বা আমরা করেছিলাম সেটা একটু খোঁজ খবর নিয়ে দেখলে ভালো। রাজনীতিতে প্রতি মুহূর্তে সমীকরণ বদলায়, তাই শেষ বলে কিছু নেই। শনিবার রাজ্যপালের বাংলায় ফেরার কথা। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। 100 দিনের প্রকল্পে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধে। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গাজলের দেউতলা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর একাংশ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। রুক্ষ জমির ওপর দাঁড়িয়ে আছে শুধু একটা হলুদ রঙের বোর্ড। বোর্ডে লেখা এখানে তৈরি হবে বাগান এবং পোল্ট্রি ফার্ম। বরাদ্দ 2,46,481 টাকা। গ্রামবাসীদের অভিযোগ, এই রকম বোর্ড লাগানো হয়েছে অনেক, কিন্তু কাজ হয়নি। বাসিন্দাদের দাবি, এভাবে 2019-20 অর্থবর্ষে আত্মসাৎ করা হয়েছে অন্তত 5 কোটি টাকা। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যখন ফের মালদায় পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল, তখনই সেই জেলায় উঠল বড়সড় অভিযোগ। ঘটনাস্থল গাজলের দেউতলা গ্রাম পঞ্চায়েত এলাকা। সূত্রের খবর, ওই পঞ্চায়েত এলাকায় 2019-20 অর্থবর্ষে 100 দিনের কাজের জন্য 356টি প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল ড্রাগন ফল চাষ, কলা গাছ চাষ, পোল্ট্রি শেড নির্মাণ প্রভৃতি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, একটিও গাছ না দিয়ে বা শেড না বানিয়ে 5 কোটি টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান রিজিয়া সুলতানা, তৃণমূলের অঞ্চল সভাপতি ফরহাদ হোসেন সহ পঞ্চায়েত কর্মীদের একাংশ। কোনো ড্রাগন ফ্রুট গাছ, কলা গাছ, লেবু বাগান, কোথাও কোনো বাগান টাগান না করে এরা সম্পূর্ণ 5 কোটি টাকা আত্মসাৎ করেছে। এলাকার বাসিন্দাদের অনেকের দাবি, তারা জানেনই না যে তাদের নামে প্রকল্প রূপায়িত হয়েছে বলে দেখিয়ে টাকা তোলা হয়েছে। আমার নামে ড্রাগনের গাছের বা কলা গাছের এসছে আর কি, যে স্কিমটা 1,47,000 কত টাকা যেন আছে আর কি। আদৌ জানতাম না যে আমার নামে আছে, অথচ আমি 1 টাকাও পাইনি। অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধান রিজিয়া সুলতানাকে বারবার ফোন করা হলেও ফোন সুইচ অফ ছিল। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের দেউতলা অঞ্চল সভাপতি। আমার দিক থেকে কোনো জানা নেই যে কোনো দুর্নীতি হয়েছে। অভিযোগও করতেই পারে, আমি যেটুকু জেনেছি ওখানে যে নিয়ম অনুযায়ী কাজটা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এটি হচ্ছে তাদের উদ্দেশ্য, টাকা লুট করা। আজকে ড্রাগন ফল চাষের নামে এখানে কোটি কোটি টাকা তারা প্রকল্প তারা তৈরি করছেন এবং সব টাকা তারা লুট করছেন। কোনো ড্রাগন ফল পাওয়া যাবে না। কোথাও কলা গাছ লাগিয়েছেন বলছেন, কিন্তু কলা গাছ পাবেন না। পার্টি তো তাকে চুরি করতে বলেনি, আমাদের নেতা নেত্রীরা তো পার্টিতে বলেনি যে অ্যাডমিনিস্ট্রেশনে বসে চুরি করো। চুরি করলে তার পানিশমেন্ট হবে, সে যে লেভেলেই থাকুক। শুধু ওর নয়, ওর সঙ্গে যারা থাকবে, যে অফিসাররা থাকবে, কোনো তো জনপ্রতিনিধি একা চুরি করতে পারে না, তারা শুধু দোষী, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এই বিষয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীদের একাংশ। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। দিদির দুধ হয়ে গ্রামে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার দুবরাজপুর, রাস্তা বেহাল, মেলে না পানীয় জল, পোস্ট থাকলেও আলো জ্বলে না, এমন সমস্ত অভিযোগ শুনতে হলো সাংসদকে। তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ম্যাডাম, গরিব মানুষ, রাস্তাটা আমি ছোট থেকে দেখে আসছি, রাস্তাটা কিন্তু কিছু হচ্ছে না। জল বর্ষার সময় জল জমা হয়ে গেলে আমার বাড়িতে জল ঢুকে যায়। রাস্তাটা একদম তাড়াতাড়ি ব্যবস্থা করুন, রাস্তাটা ঠিক হয়ে যায়। অনেকদিন থেকে ছোট থেকে আমি দেখে আসছি, আজকে 30 বছর বয়স হতে যাচ্ছে আমার, রাস্তাটা কোনো ব্যবস্থা হয়নি। রাস্তাটার ব্যবস্থা কখন হবে? রামপুরহাট, নলহাটি, মোহাম্মদ বাজারের পর দুবরাজপুর। দিদির দুধ হিসেবে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে গিয়ে ফের অসন্তোষের মুখে পড়তে হলো বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। রাস্তা আছে কিন্তু বেহাল, গ্রামে পাইপ বসেছে তবে মেলে না জল, ড্রেন আছে তা সত্ত্বেও নিকাশের জল চলে আসে রাস্তায়। সিউড়ির বড়রা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ অনেক। কাকরতলা থানা এলাকার এই গ্রামে শুক্রবার গিয়েছিলেন শতাব্দী রায়। গ্রামে ঢোকার মুখেই তৃণমূল সাংসদের গাড়ির সামনে এসে অভিযোগ জানাতে শুরু করেন গ্রামবাসীরা। জলের পাইপ পাতা আছে 5 বছর থেকে জল না। জলের পাতা আছে জল, কিন্তু আমরা পাচ্ছি না। ঢালাই রাস্তা ঢালাইটা আর জলের পাইপ 5 বছর থেকে পাতা আছে, জলটা কোনো কানেকশনই নাই। আর চার্জার লাইটগুলো
বন্ধ হয়ে গেছে, ওটা ঠিক করে। গ্রামের ভেতরে ঢোকার পরেই সাংসদকে সামনে পেয়ে রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন এক বাসিন্দা। তবে নিজেদের ভোগান্তির কথা দ্বিতীয়বার বলতে যেতেই কার্যত মেজাজ হারান সাংসদ। আমি এর উত্তর দিয়েছি কারণ এটা আমি করতে পারবো। আমি যেটা পারি সেটা হ্যাঁ বলি, যেটা পারি না সেটা না বলি। ড্রেনটাতে জল ভরে গেলে আমার বাড়িতে জল ঢুকে যায়, একটা প্রশ্ন। আর একটা হলো যে এত জল হয়ে যায় যে আমরা চলা আসা ফেরার জায়গাটা রাস্তা দেখতে পাচ্ছি না, গোটা রাস্তাটা এমন অবস্থা। আর একটা হলো আমাদের ঠিক বাড়ি ঠিক জল ঠিক মতো পৌঁছাচ্ছে না, জল দেই না ভালো ঠিক মতো, আর যে জলটা দেই সেখান থেকে টাকা নেই। এগুলো অভিযোগ শুনতে আমরা এসেছি, সুতরাং ওরা কি অসুবিধা জানার জন্য আমাদের পাঠানো হচ্ছে, সেগুলো শুনছি। যেগুলো আমার ক্ষমতার মধ্যে আছে, এমপি ল্যাডের মধ্যে, সেগুলো আমি সমস্যা সমাধান করছি, কমিট করে যাচ্ছি। বাকি আমি সিএমএইচের সঙ্গে ফোনে কথা বলেছি, উনি বলেছেন যে 1 মাসের মধ্যে নার্স আসবে, আর যেমন আয়ুষের নতুন ডাক্তার আসবে, সেগুলো যেরম আছে সলভ করার চেষ্টা, এই সলভ করার জন্যই তো আমরা আসছি এখানে। মানুষের এত বছর ধরে তারা কাজ করেনি, ঠিক পঞ্চায়েত আসে তখনই তাদের মানুষের কথা মনে পড়ে। দিদির দুধ বলে মানুষের কাছে এসে একটা মানুষের কাছে একটা নতুন করে চেহারা নেওয়ার চেষ্টা করছে। সব পঞ্চায়েতের সমাতেই, সব লোকসভার আগে, সব বিধানসভার আগে ওনারা এরকম একটা নাটক করেই থাকেন। এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। মানুষ যা জবাব দেওয়ার মানুষ ভোট বাক্সে দেবে। নিয়ম করে 5 বছর অন্তর পঞ্চায়েত ভোট হয়। গ্রামবাসীদের ভোট পেয়ে পঞ্চায়েতে ক্ষমতায় আসে কোনো না কোনো রাজনৈতিক দল। কিন্তু তারপরেও বছরের পর বছর প্রাপ্য পরিষেবাগুলি থেকে কেন বঞ্চিত হতে হয় গ্রামবাসীদের? সাধারণ মানুষের বারবার ক্ষোভ প্রকাশের পর সেই সাধারণ প্রশ্নটাই ঘুরে ফিরে উঠছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। হরেক স্বাদের খাবারের সম্ভার, জমজমাট দ্বিতীয় দিনের খাইবার পাস। মেলা শেষ রবিবার। খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত ফিশ ফ্রাই খেয়ে নিচ্ছি, এটা খাবো, তারপরে কাবাব যাবো, লাস্টে ডেজার্ট। পিঠে পুলি পায়েস থেকে মোগলাই চাইনিজ, পোলাও কষা মাংস থেকে ফিউশন ফুড, কি নেই? জমিও তো ডায়াবেটিক, এই বয়সে খাওয়া যাবে না। আমি নিয়েছিলাম খালি কষা মাংসটা, ও ভালোবেসে আমাকে পোলাওটা দিল যে টেস্ট করে দেখুন। এক ছাতার তলায় লোভনীয় সব খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবেন? ধন্দে মেলায় আসা মানুষজন। এখন তো ফিশ কচুরি খাচ্ছি, এর আগে আমরা খেলাম শর্ট ভাজা, শর্ট পুরিয়া। দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করবো ভাবছি, কারণ আমাদের সাউথ কলকাতায় তো ওটা একেবারেই পাওয়া যায় না। মাঠ জুড়ে প্রচুর স্টল আলো করে খাবারের পসরা, গন্ধে মম করছে মেলার মাঠ। পেট পুজোর মাহেন্দ্রক্ষণ রোজ দুপুর 1টা থেকে রাত 9:30, চলবে রবিবার পর্যন্ত। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।